আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অনেক 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 ভালো আছেন। আর ভালো থাকারই কথা। একদম চাপ নেবেন না, চাপ নেওয়ার কিছুই নেই। খুব সহজভাবে পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দিবেন, ভালো করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঙ্গন মুখরিত করবেন প্রত্যাশা করি। তো যাই হোক, আমি আজকে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট তিনটি বিষয়। এক, সেটা হলো চাপ, এই যে আমাদের চাপটা নেওয়া। দুই, কাট মার্কস। তিন, টাইম ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি টাইম ম্যানেজমেন্ট মানে সময় ব্যবস্থাপনা। তো আপনি একটু ভালো করে খেয়াল করেন, চাপ নেওয়া যে জিনিসটা আমরা বুঝি, প্রেশার নেওয়া সব সময়, যে আপনার দেখেন সিরিয়াসনেস বা যথেষ্ট মনোযোগ যে আপনার আছে, সেখান থেকে অনেক সময় দেখা যায় যে আমি চান্স পাবো কি পাবো না, এই ধরনের নানান দুশ্চিন্তায় বা চিন্তায়, ভালো চিন্তায় সবকিছু মিলে অনেক সময় দেখা যায় যে একটা চাপ আসে। চাপটা আসলে কি, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। যেমন আমরা অনেক সময় দেখা যায় পরীক্ষার হলের মধ্যে যখন প্রবেশ করার আগের থেকে কেমন জানি পেটের ভিতরে বা নিজের ভিতরে একটু ধরপড় শুরু করে, তাই না? আচ্ছা, তখন হলের ভিতরে গেলাম, কেমন যেন একটা পরিবেশের মতো মনে হয়। অর্থাৎ দেখা যায় যে আমার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে। অর্থাৎ কলমটা যে ধরতেছি, প্রথম 2-3 মিনিট কাঁপতে কাঁপতেই সময় নষ্ট হয়ে যায়। এই ধরনের কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যাইতেছে যে এই চাপের কারণে আপনার যে জিনিসটা জানা, একেবারেই জানা, আপনি যা পারেন সেটাও ভুল করে এসে কিন্তু পরীক্ষার হলের বাইরে এসে আপনি কিন্তু তখন হতাশ হয়ে যান যে কি করলাম, এটা তো আমি পারি। এই ধরনের কিন্তু অনেক ঘটনা ঘটে, না কি বলেন আপনারা? আর এখানে দেখা যায় একটা পরিসংখ্যানে দেখা গেছে যে যারা আসলে গুড স্টুডেন্ট, ঠিক আছে, এবং যারা পরীক্ষার হলে পারে, যাদের ফেস করার মোকাবেলা আছে, এই ধরনের মানে ফেস করার বা মোকাবেলা করার ক্ষমতা আছে এই ধরনের প্রশ্নগুলোতে, সেক্ষেত্রে শতকরা 80% স্টুডেন্ট দেখা যায় চান্স পায় না। 80% স্টুডেন্ট চান্স পায় না এই চাপ নেওয়ার কারণে। তো আমি আপনাদের এই চাপটা রিল্যাক্স করতে পারবো না। আপনি যদি চাপ নেন জোর করে, আপনার এই চাপটাকে আমি কি রিল্যাক্স করতে পারবো? পারবো না। তবে একটা জিনিস আপনি খেয়াল করেন, যদি আপনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন, বিষয়টা হলো আপনাকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত আয়োজন। অর্থাৎ এই যে পরীক্ষার হলে আপনি যে বসে পরীক্ষা দেবেন, এই আপনাকে কেন্দ্র করেই সমস্ত আয়োজন। সরকারের দৃষ্টিপাত আছে পাবলিক বিশ্ববিদ্যালয়, অন্যতম একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিতরে এবং বিশ্বের ভিতরে যার একটা অবস্থান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ ঘ ইউনিটে পরীক্ষা হতে চলেছে। এই বিষয়টা কিন্তু সরকারের নখদর্পণেও আছে, শিক্ষামন্ত্রীর নখদর্পণেও আছে। ডিসাইডস, আপনি যখন পরীক্ষার হলে আসতেছেন, দেখবেন আশেপাশে যথেষ্ট আইন প্রণয়নকারী বা আইন রক্ষাকারী যে বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে, তারা কিন্তু মোতায়েন আছে। এছাড়া কি আছে? বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের যারা অথরিটিস বা কর্তৃপক্ষ বৃন্দ আছে, প্রত্যেকেই এরা সবাই দেখেন আপনাকে নিয়েই ব্যস্ত। আপনি যাতে হলে ঠিকভাবে যেতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে। আচ্ছা, যদি বা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে। এরা কি করতেছে? আপনাকেই কিন্তু দেখাশোনা করতেছে। আপনার কোনো সমস্যা হবে কিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার পানি দরকার পানি রাখছে, আপনার ডাক্তার দরকার ডাক্তার রাখছে, এবং আপনার কোনো প্রবলেম ফেস করবেন কিনা, যাতে আপনার কোনো সমস্যা না হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে আপনার জন্য, ঠিক আছে, এই সময়টা, এই মুহূর্তটা, এই যে যে আপনি পরীক্ষা দেবেন, এই সময়টা আপনার জন্যই কিন্তু এত আয়োজন করেছে। আপনার দিকেই তাকায় রয়েছে সবাই। অর্থাৎ আপনি যাতে কোনোভাবে কোনো অসুবিধার মধ্যে না পড়েন, সেই বিষয়টার দিকে সবাই কিন্তু নজর রেখেছে। অর্থাৎ দেশের সরকার, শিক্ষা মন্ত্রণালয় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রত্যেকেই আপনার যাতে কোনো অসুবিধা না হয় এদিকে নজর রেখেছে। তাহলে আপনি কাকে দেখে চাপ, বা আপনার কিসের জন্য এই ভেতরে একটা প্রেসার বা চাপ সৃষ্টি হচ্ছে? আসেন, আপনার মনে হচ্ছে আপনার প্রস্তুতি সম্পন্ন না, কিংবা আপনার মনে হচ্ছে আপনি বোধহয় চান্স পাবেন না। আচ্ছা বলেন তো, কে চান্স পাবে?
আপনি তো একটা স্কুলের ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়, সেকেন্ড বয় বা সেকেন্ড গার্ল, এইভাবে 1 থেকে 10-এর মধ্যে আপনি কিন্তু ছিলেন একটা স্কুলে। তো এখানে তো স্টুডেন্ট চান্স পাবে 1600, তো 1 থেকে 10-এর মধ্যে না তো। সুতরাং আপনি লক্ষ্য করেন বিষয়টা, আপনার কিন্তু সেই যোগ্যতা আছে, আপনার সেই ক্ষমতা আছে, আপনি পড়াশোনা করেছেন, আপনার আত্মবিশ্বাসও আছে। তাহলে আপনার ভেতরে কেন এত চাপ, কেন এত প্রেশার? এই চাপ বা প্রেশার আপনি নেবেন না। আর এই চাপ বা প্রেশার না নেওয়ার প্রক্রিয়াটা কি? আপনি কিভাবে চাপ বা প্রেশার নেবেন না? আপনি বাইরের জিনিসগুলো চিন্তা কম করবেন। বাইরের জিনিসগুলো চিন্তা কি? অমুক ভালো করলো, অমুক ওই শীট করছে, তমুক ওই শীট করছে, ও এইভাবে প্রিপারেশন নিয়েছে, তখন আপনার মন কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়। ও মনে হয় আমার চেয়ে বেশি এগিয়ে। না, আপনি সবার চেয়ে এগিয়ে। হ্যাঁ, যদি আপনি নিজেকে কেন্দ্র করে চিন্তা করেন, আপনি অনেক পড়েছেন, অনেক সময় দিয়েছেন। সুতরাং এই সময়ের মধ্যে আপনি চাপ নেবেন না। এই চাপ নেওয়ার কারণে দেখেন, সত্যি কিন্তু চাপ নেওয়ার কারণে অনেক স্টুডেন্ট চান্স পায় না। আপনি কি তাদের দলে যেতে চান? কি দরকার আছে এই চাপটা নেওয়ার জন্য? এই চাপটা না নিয়ে আপনি সুষ্ঠুভাবে নিজেকে পরিচালনা করেন, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে যান। প্রতিটা দিন যেমন স্বাভাবিক, আপনি এরকম একটা স্বাভাবিক দিন মনে করেন। অন্যান্য পরীক্ষা আপনি যেভাবে দিয়েছেন, স্কুলে পরীক্ষা দিয়েছেন, কলেজে পরীক্ষা দিয়েছেন, আপনার কৃতিত্ব আছে। আপনি A+ পেয়েছেন কিংবা A+-এর কাছাকাছি পেয়েছেন, আপনার কিন্তু একটা কৃতিত্ব আছে। ঠিক আছে, সেই সুখময় মুহূর্তগুলোকে আপনি স্মরণ করে দেখেন যে আসলে কোনো কিছুই কিন্তু কোনো ঘটনা না। আপনিও হয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত স্টুডেন্ট। আপনার মাথাটা ঠান্ডা রাখেন, চাপ নেবেন না। চাপ না নিলেই দেখবেন যে আপনার ব্রেনের মধ্যে এমন কিছু ক্রিয়া বা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, আপনি কিন্তু চান্স পেতে বাধ্য হবেন। দেখবেন যে আপনি চান্স পেয়ে যাবেন। আমি এটা বলতেছি, চান্স পেতে বাধ্য হবেন মানে আমি একটু জোর দিয়েই বলতেছি। আপনি চাপ না নিলে সত্যি আপনি চান্স পাবেন। চাপটা নেবেন না, চাপ নেওয়ার কিচ্ছু নাই। পুরো পরিবেশটাই আপনাকে সহযোগিতা করার জন্য দণ্ডায়মান। পুরো পরিবেশটাই যারা আছে সবাই কিন্তু আপনাকে সহযোগিতা করার জন্য দণ্ডায়মান। আপনার মা বাবা আপনার মুখের দিকে তাকিয়ে, তারাও সবসময় চাইতেছে আপনি চাপ না নেন। আশেপাশে যারা আছে তারা সবাই চাইতেছে আপনি চাপ না নেন। আমিও বলছি আপনি চাপ নেবেন না। এই যে প্রায় বেশ কিছুদিন যাবত আমি আপনাদের সাথে আছি, আপনারা আমাকে যথেষ্ট ভালোবেসেছেন, যথেষ্ট সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে আমি আপনাদের পাশে কিছুটা দাঁড়ানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, সেটা ভাববার বিষয়। সে বিচারটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে আমি কিছুটা হলেও চেষ্টা করেছি। দোয়া করবেন আমার জন্য, এবং আপনি কোনোভাবেই চাপ নেবেন না। এটা আপনাদের জন্য আমার পরামর্শ রইল। চাপ নেবেন না। কেন চাপ নেবেন? আচ্ছা, এরপরে আসেন, আমি নেক্সট বিষয়টা একটু আলোচনা করব, কাট মার্কস। কাট মার্কস বলতে বোঝায়, দেখেন এটা কিন্তু কাট মার্কস আমরা ওইভাবে সরাসরি বলতে পারি না। প্রশ্নটা কেমন হলো তার উপরে অনেকটাই নির্ভরশীল। প্রশ্নটা যদি সহজ হয় তাহলে কাট মার্কস বাড়বে, প্রশ্নটা যদি কঠিন হয় তাহলে কাট মার্কস কমবে, এটি স্বাভাবিক। তবে একটা বিষয় লক্ষণীয়, আমরা লক্ষ্য করতেছি মেডিকেল, ডেন্টাল, বিইউপি সহ বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ইতিপূর্বে ভর্তি পরীক্ষা হয়ে গেছে, তাদের আলোকে যেটা বোঝা যায়, এই দেশের প্রেক্ষাপটে করোনা ভাইরাসের প্রাককালে, ডিউরিং দ্য পিরিয়ড অফ করোনা ভাইরাস, এই সময়ে, এই যে সময়টা গেছে, এই সময়কালে স্টুডেন্টসরা, মেজরিটি স্টুডেন্টস মনোযোগ দিতে পারে নাই। অর্থাৎ অনেক স্টুডেন্টস আছে তারা মনোযোগ দিতে পারে নাই। আর মনোযোগ না দেওয়ার কারণে অর্থাৎ রেজাল্ট স্বাভাবিকভাবেই কিছুটা কি হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তাই কাট মার্কসটা স্বাভাবিকভাবেই একটু কমে গেছে, আগের তুলনায় একটু কমে গেছে। অর্থাৎ প্রশ্নটা সহজ হলেও কাট মার্কসটা কিন্তু অত সহজে আপনার বাড়তেছে না, কাট মার্কসটা কমে যাইতেছে। তো আমার ধারণা কাট মার্কস যেটা আমরা দেখতেছি, 100 মার্কে আপনারা পরীক্ষা দিবেন আর আপনাদের 20 মার্ক হলো আপনাদের রেজাল্টের উপরে। তো আমার ধারণা 100-র মধ্যে আপনি যদি 60 পান, প্রশ্ন যত সহজই হোক, 100-র মধ্যে আপনি যদি 60 পান, আর যদি প্রশ্ন খুব কঠিন করে, তো সেক্ষেত্রে আপনি যদি 100-র মধ্যে 50 পান, এটা আপনার কাট মার্কস হতে পারে। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে কিছুটা বাড়তে পারে, কিছুটা কমতে পারে। তবে আমার মনে হয় 60-এর বেশি যাবে না কাট মার্কস। অর্থাৎ যদি আপনি 60 মার্কস পান, 100-র মধ্যে 60, ইনশাল্লাহ আপনি
আমি বিশ্বাস করতেছি এই বছরে আপনি ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট পেতে চলেছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার বাংলা যে সাইডটা, বাংলা এমসিকিউ 15, ঠিক আছে, আর ইংলিশ এমসিকিউ 15 XYZ, মোট সাইটটা আপনার কি আছে, এমসিকিউ আছে। এই 60-এর মধ্যে দেখা গেল যে আপনি এখান থেকে 60-এর মধ্যে 35 উঠাইলেন। আচ্ছা, এখানে যদি 60-এর মধ্যে 35 থাকে তাহলে আপনি দেখেন এটা ওটা মিলা আর কি। আর বাদ বাকি যে আপনার 40 আছে, 40, এই 40-এর মধ্যে থেকে আমরা যদি ধরি 25, এর বেশি না, তাহলে কিন্তু আপনার দেখেন চলে আসে 60। তো আমার ধারণা এখানেও আপনার এত 25 লাগবে না, এইখানে আপনার 30 আর এখানে 20, এইভাবে যদি হয় এই বছরের কাট মার্কস এটা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো এখন এইখানে দেখেন কাট মার্কস কত, এটা কিন্তু আসলে ওইভাবে কেউ বলতে পারে না। তবে জেনারেলি বিগত বছরগুলো থেকে আমরা দেখেছি 60% মার্কস পেলে ওই স্টুডেন্ট স্বাভাবিকভাবেই একটা না একটা সিট পেয়ে থাকে। আর তদ্রূপ আমি এই বছরও আপনাদের ওই রকমই মার্কস ধরছি 60%। তা আমার ধারণা 50% কাট মার্কস হবে এই বছর, সম্ভাবনা অনেক বেশি। তাই আপনি যখনই দেখবেন যে আপনার এমসিকিউ সাইডে 30, রিটেন সাইডে 20 এরকম আসতেছে, তখন আপনি ধরে রাখতে পারেন যে ইনশাআল্লাহ আপনার একটা ভালো অবস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুর্বল হলে চলবে না, চাপ নিলে চলবে না। আগেই বলতেছি, আপনি যদি সুস্থ মাথায় ঠান্ডা ব্রেনে পরীক্ষা দেন তাহলে আপনি কিন্তু অনেকটাই ভালো করবেন। অর্থাৎ এই যে আপনার 1 ঘন্টা কত মিনিট, 30 মিনিট, 1.5 ঘন্টার একটা ডিউরেশন আপনার জীবনের ভাগ্যের চাকাটাই কিন্তু বদলে দেবে। এই যে এই কথাটা শোনাও কিন্তু আপনার জন্য কি একটা চাপ নেওয়া, আল্লাহ একটা চাপ নিতেছি, বুঝে গেছে? কিন্তু আসলেই দেখেন, চিন্তা করেন, কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে পড়ছে? স্কুলেই তো যায় নাই, এসএসসি পরীক্ষাও দেয় নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1974 সালে ওনাকে কি করছে? ডিগ্রি প্রদান করছে। আচ্ছা, এটা কিন্তু কোনো চাপ নেয় নাই। হ্যাঁ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়ন লাগবে এরকম কোনো চুক্তিও নাই ব্রেনের ভিতরে, বাট বিশ্ববিদ্যালয় ওনাদেরকে স্যালুট করে। এখন আপনি বুঝতে পারতেছেন চাপ না নেওয়ার প্রতিক্রিয়াটা কি? যে একদম চাপ নেয় না সে বিশ্ববিখ্যাত, হ্যাঁ, আর যে কিছুটা চাপ নেয় সে দেশে বিখ্যাত। আর যে মনে করেন যে যে চাপটা 50% রাখতে পারে তাহলে সে পাবলিক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট বা ভালো একটা পর্যায়ে। আর চাপটা যদি সে 80% থেকে 90% রাখে তাহলে কিন্তু সে স্বাভাবিকভাবেই, ঠিক আছে, তার কর্মজীবনে সে অনেকটাই ব্যর্থ আমরা বলতে পারি। চাপ যত কমানো যায়, চাপ শূন্য মানুষ কিন্তু বিশ্ববিখ্যাত। ওদের এই চাপই নাই যে আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, এমন চিন্তাও নাই। দেখেন মার্ক জুকারবার্গ, ঠিক আছে, এনার দিকে তাকান, এরা কিন্তু ভালো ভালো পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েও কমপ্লিট করছে পড়াশোনা। ইতিহাস ঘাটলে আপনি কিন্তু বুঝতে পারবেন। মেইন কথাটা হলো জ্ঞান চর্চাই কিন্তু মূল উদ্দেশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কেন ভর্তি হতে যাচ্ছেন? এখানে সুষ্ঠু জ্ঞান চর্চা করবেন এবং আপনি ভালো একটা পরিবেশ পাবেন, ঠিক আছে, এবং ভালো কিছু পড়তে পারবেন, ভালো ভালো টিচারদের সহচর্য পাবেন। এই তো, এই জন্য তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন। আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান এর মধ্যে কোনো তফাৎ আছে? আপনি কি এইভাবে বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান 100 আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান 70? এইভাবে কি বলবে? কখনোই না। আপনি বিসিএস পরীক্ষা দিতে যাবেন, সমান ভ্যালু, তো লাভ কি ওইখানে বইরে? লাভ একটাই, সেটা হলো আপনি একটা পরিবেশ পাচ্ছেন, হ্যাঁ, একটা এনভায়রনমেন্ট পাচ্ছেন, জ্ঞান চর্চার উন্মুক্ত পরিবেশ পাইতেছেন, যেখান থেকে আপনি প্র্যাকটিস করে জ্ঞান চর্চা করে উন্নত জীবনের অধিকারী হচ্ছেন। এই কিন্তু বিষয়টা। এটা যদি আপনি আপনার ঘরের চারচালার নিচে বসে বসে আপনি যদি করতে পারেন, এটা যদি ওইখানে বসে করতে পারেন, ওই আপনার ঘরে আপনার যে চৌচালা ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি উন্নত প্লেস। আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? এটাকে বুঝতে হবে। তো চাপ নেবেন কিসের জন্য? আপনি জ্ঞান চর্চা করার জন্য যাইতেছেন, জ্ঞান চর্চার ওই সুযোগটা দিল না আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিংবা আপনি সুযোগটা করে নিতে পারলেন না, তাতে কি আছে? আপনার এলাকায় জাম গাছতলা জ্ঞান চর্চার বিরাট সুযোগ আছে, এটা কোনো বিষয় না। তো চাপ কেন নেবেন? আপনি চাপ নেবেন না, তাই দেখবেন আপনার চান্স হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমি বারবার সেই ঘুরে ফিরে চাপের কথাই চলে আসতেছি, কারণ আমরা সবাই আসলে এই মুহূর্তে চাপেই আছি, তাই না?
তো যাই হোক, এরপরে হলো টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। দেখেন, এমসিকিউ অংশের মধ্যে টাইম ম্যানেজমেন্টের আগে আমি আরেকটা বিষয় আলোচনা করতেছি যে আমরা কয়টা দাগাবো। সে দেখা গেল যে আপনি বাংলায় 5টা আপনার হুবহু কমন পড়েছে, হ্যাঁ এই 5টা আপনার হয়েছে, এরপরে আর বাকি যে 10টা একটাও কমন পড়ে নাই। আপনার প্রশ্ন, আমি কি আরো এক্সট্রা দাগাবো? দাগায় যদি আমার হঠাৎ কাটা যায় তাহলে তো আমি ফেল করব, চান্স হওয়ার তো তখন কোনো সম্ভাবনা থাকবে না, আমার কি করা উচিত? কিন্তু দেখেন, আমরা অনেক সময়ই যা জানি কোনো কোনো সময় একটু ভিন্ন আঙ্গিকে জানি। আমরা অনেক সময় যা দেখি, দেখার মধ্যেও আমাদের কিন্তু অনেকটা প্রবলেম আছে কোনো কোনো সময়। যেমন রাস্তা দিয়ে আপনি দেখতেছেন, আপনি হাইটে যেতেছেন, দেখলেন যে একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে, ঠিক আছে, হাত ধরে হাসাহাসি করতে করতে হাইটে যেতেছে। আপনি ওই ছেলেটাকে চেনেন, ঠিক আছে, আপনি মনে মনে ক্রিয়েট করতেছেন ছেলেটা তো ভালো না, ওনাকে তো আমি ভালো মনে করছিলাম, উনি তো এইভাবে যাইতে পারে না। অথচ আপনার থিঙ্কিং এর ভিতরে, আপনার চিন্তা ভাবনার ভিতরে হয়তো ভুল আছে। কারণ হতে পারে ওই ছেলে আর ওই মেয়েটা এরা দুইজন সহোদর, আপন ভাই আর বোন। সুতরাং আপনার থিঙ্কিং এর মধ্যে কিন্তু ভুল আছে এই ক্ষেত্রে, আমি বলবো। তাই আপনি দেখেন, আপনি যে পিওর 5টা দাগাইছেন, এই পিওর 5টা আপনি যে কনফার্ম, আপনার প্রবলেমটা এই জায়গা। দেখেন, আমি যদি বলি এখানে আই নো নজরুল, আমি নজরুলকে চিনি, হ্যাঁ, ড্যাশ পয়েম ইজ ফেমাস। এখানে ওনারা এ নাম্বারে দিছে হু, আচ্ছা বি নাম্বারে দিছে হুইজ, সি নাম্বারে দিছে দ্যাট, ডি নাম্বারে মনে করেন দিছে হলো হুস। দেওয়ার পরে আপনি হয়তো এইভাবে ভাবতেছেন নজরুল এটা ব্যক্তি, ব্যক্তির পরে হু বসে, এটা কারেক্ট, 100 ধরে রাখছেন, এটা হইছে আমার, বুঝে গেছে। কিন্তু এটা হয় নাই, কেন হয় নাই? এখানে হবে হলো হুজ, কারণ আমি নজরুলকে চিনি যার কবিতা বিখ্যাত, হুজ পোয়েম ইজ ফেমাস, তার মানে এটার কারেক্ট অ্যান্সার কিন্তু হুজ। যে কারণে এই ধরনের সূক্ষ্ম কিছু ভুলের কারণে আপনার কিন্তু চান্সটা মিস হয়ে যেতে পারে। তাই আপনি 5-এ 5 কখনোই থিঙ্ক করবেন না। আপনি যদি কনফার্ম হন আপনার 7টা হয়েছে, দেখেন আপনি ধরেন কনফার্ম হয়েছেন যে আপনার 7টা হয়েছে, ঠিক আছে, এখন আপনি ডিসিশন নিতে পারেন, আপনি কনফার্ম হয়েছেন আপনি 7টা হয়েছে। এখন ধরেন কোনো কারণে এই 7টার যদি আপনার একটা কাটা যায়, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু পাশে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে এই একটা কাটা যাওয়ার সাথে আপনি আরো 3টাকে কাটা যাওয়ার হিসেবে ধরে নিতে পারেন। আপনি দেখেন এই 7টার মধ্যে থেকে সত্যিকার অর্থে ধরেন আপনার হয়েছে 6টা, আপনি জানেন আপনার 7টা কনফার্ম হয়েছে, আমি ধরে নিলাম 6টা হয়েছে, তাহলে আপনার একটা কাটা গেছে। আচ্ছা, একটা যেহেতু কাটা গেছে, এর সাথে আরো আপনি 3টে কাটা যোগ করতে পারেন, অর্থাৎ আরো 3টে আপনার মতো করে আপনি দাগাইতে পারেন, বোঝা গেছে? দাগাইলে, কারণ আপনি ধরে নিয়েছেন এই 3টে যদি দাগান তাহলে আপনার 1 মাইনাস হবে, এর বেশি কিন্তু না। সুতরাং এই 6 থেকে 1 মাইনাস হলে আপনার কিন্তু ফেল আসতেছে না। জাস্ট এর মানে আপনি যদি কনফার্ম হন আপনার 7টা হয়েছে, তাহলে আপনি 10টা দাগাইতে পারেন। আপনি যদি কনফার্ম হন আপনার 8টা হয়েছে, বোঝা গেছে? তো সেই ক্ষেত্রে আপনি কয়টা দাগাইতে পারেন? 12-13টা দাগাইতে পারেন, অর্থাৎ দাঁড়াইতে পারেন। কিন্তু আপনি যদি কনফার্ম হন আপনার 10টা হয়েছে, আপনি 15টাই দাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে বুঝতে হবে 7-এর উপরে। এখন দেখা হলো আপনি কনফার্ম হয়ে গেছেন যে আপনার 7টা হয়েছে, হ্যাঁ, আর আপনি একটাও দাগ দিলেন না, আপনার কপালে কিন্তু খুব ঝুরি ঝাপটা আসতে পারে, হ্যাঁ। কারণ হলো এই যে আপনি 7টা দাগ দিলেন, এখান থেকে যদি 2টি কাটা যায়, আচ্ছা 2টা কাটা গেলে আপনি 5 পাইলেন, আর এই জায়গা থেকে মাইনাস হবে 0.5, তাহলে আপনি কিন্তু 4.5, তাহলে আপনার কি হয়ে গেল? ব্যাপারটা কিন্তু ঝামেলা হয়ে গেল। কিন্তু আপনি যখন কনফার্ম রয়েছেন যে আপনার 7টা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম আপনার 6টা হয়েছে, অথবা আমি এখানে ধরে নিয়েছি কিন্তু 6টা হয়েছে। এরপরে যদি আপনি মনে করেন যে আরো 3টে দাগান, ঠিক আছে, এই 3টার মধ্যেই থেকে সৌভাগ্যক্রমে যদি আপনার একটা হয়, যদি 2টা কাটাও যায়, তারপরেও দেখেন আপনি এখন ফেল করতেছেন না। এই যে টাইম ম্যানেজমেন্ট, এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে
আপনি যখন কনফার্ম হবেন 7টা হয়েছে, বুঝে গেছে, তখন আপনি 10টা দাগাবেন। আপনি যখন কনফার্ম হয়ে গেছেন যে 5টা হয়েছে, এই পর্যন্ত যদি আপনি থাইমা যান, বিপদ হইতে পারে। যদি কনফার্ম হন 5টা হয়েছে, তাও আপনি 10টা দাগাইবেন। আপনি যদি কনফার্ম হন 6টা হয়েছে, তাও আপনি কমপক্ষে 10টা দাগাইবেন। আপনি যদি কনফার্ম হন 7টা হয়েছে, তাও আপনি কমপক্ষে 10টা দাগাবেন। কারণ কি? কারণ একটাই, 5টা আপনি কনফার্ম হয়ে গেছে, তারপরে যদি বাকি আরো 5টা দেখান, সেক্ষেত্রে থেকে একটাও যদি আপনার হয়, আপনি কিন্তু ঝামেলায় পড়ছেন না। বোঝা গেছে? অর্থাৎ কাটছাট করে আপনার পাস মার্কস থাকতেছে, কিন্তু আপনি কনফার্ম হলেন আপনার 7টা হয়েছে, অথচ 2টা কাটা গেল, আপনি কি বিপদে না? হ্যাঁ, তাই দেখেন, রিস্ক নেবেন না, রিস্ক খুব হিসাব করে নেবেন, এইভাবে টেকনিক্যালি। তো এরকম বাংলা ইংরেজি এটাকে আপনার জিকের ক্ষেত্রে যেহেতু ডাবল, এই হিসাবে ডাবল করবেন। ডাবল করবেন মানে কি? যখন আপনি কনফার্ম হলেন আপনার 10টা হয়েছে, বোঝা গেছে, তখন আপনি 14টা দেখাবেন। বুঝতে পারছেন? অর্থাৎ কনফার্ম হয়েছেন আপনার 10টা হয়েছে, তখন আপনি 20টা দেখাবেন, ডাবল করে দিবেন। অর্থাৎ যখন 6টা, তারপরে আপনি 20টা দেখাবেন। যখন যখন আপনার 11টা, তারপরেও 20টা দেখাবেন। 12টা হইলেও 20টা দেখাবেন। 13টা হইলেও 20টা দেখাবেন। 14টা হইলেও 20টা দেখাবেন। এর চেয়ে যদি বেশি হয়, তাহলে আপনি সব দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কাট মার্কস কিন্তু অত বেশি না, অর্থাৎ এইখান থেকে যে আপনার মার্কস কাটা যাবে, এটা কিন্তু অত বেশি না। 4টায় একটা কাটা যাবে। তারপরে আপনি নিজের মতো করে নিজের ডিসিশন নিতে পারেন। কিন্তু আপনি এইভাবে যে আমার 7টা কনফার্ম, আমি তো ফেল করবই না, কথাটা বুঝছেন? এই হিসাবে আপনি কিন্তু ফেল করে বাড়ি আসেন না। আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। এটা কিন্তু আহ, একটা কথা যে লাইফ ইজ নাথিং, জীবন কিন্তু আসলে কিছুই না, জাস্ট ফর টেকনিক অ্যান্ড কমন সেন্স। টেকনিক আপনার কৌশলটা এবং কমন সেন্স উপস্থিত বুদ্ধি, অলের থেকে যখন আপনি উপস্থিত বুদ্ধিটা এখানে কাটাতে পারবেন, তাহলেই কিন্তু হয়ে গেল। অনেকেই কিন্তু এই জায়গাগুলোতে একটু ভুল করে, কিচ্ছু না, এইভাবে একটু চিন্তা করে কাজ করলে আপনি কিন্তু ভালো করবেন। আচ্ছা, এটা হলো আমি আপনাদেরকে একটু আলোচনা করলাম, মাঝের একটু আলোচনা। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যদিও, তবে আপনারা ধৈর্য সহকারে দেখলে কিছুটা হলেও উপকৃত হতে পারেন বলে আমি মনে করতেছি। তো এখানে দেখেন, এমসিকিউ অংশে যে আপনি 45 মিনিটস টাইম পাবেন, এই টাইমটা আপনি কিভাবে কাটাবেন, এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন। এটা কিন্তু কোনো এখানে টাইম ম্যানেজমেন্টের কোনো ব্যাপার প্রবলেম সৃষ্টি করবে না। কিন্তু রিটেন অংশে যে আপনি 45 মিনিট সময় পাবেন, ঠিক আছে, এখানে দেখেন আপনার মার্কস কত, 40। রিটেনে মার্কস হলো 40, সময় পাবেন কত মিনিট, 45 মিনিট। 5 মিনিট বাদ দেন, 40 মার্কসের জন্য আপনি 40 নাম্বার ধরেন। 40 মার্কসের জন্য, 40 মার্কস বা নাম্বারের জন্য 40 মিনিট সময়কে আপনি বেছে নেন। তাহলে প্রতিটা মার্কসের জন্য কত নাম্বার আসতেছে? প্রতিটা নম্বরের জন্য কতটুকু সময় আসতেছে? 1 মিনিট। প্রতিটা নম্বরের জন্য, 1 নাম্বারের জন্য আপনি ধরে নেন সময় 1 মিনিট। আচ্ছা, এই হিসাবে যখন আপনার সব কমন পড়লো, এই স্টাইলে আপনি লিখে যাবেন। অর্থাৎ প্যারাগ্রাফ 10 মার্কস আছে, 10 মিনিট। আচ্ছা, তারপরে আপনার বাংলা অংশে দেখা গেল এখানে একটা অনুবাদ আসলো, এখানে 5 মার্কস আছে, 5 মিনিট। এইভাবে আপনি সময় অনুসারে চলার চেষ্টা করবেন। তবে কোন কোন জায়গায় দেখা যেতেছে ওইখানে মার্কস দেওয়া আছে 10, সময় লাগবে মাত্র 5 মিনিট। তাহলে ওইখান থেকে কিন্তু আপনার 5 মিনিট বেঁচে গেল। যে টাইমটা বেঁচে গেল, ওই টাইমটা আপনি ক্রিয়েটিভ যে রিটেন, দেখা গেছে প্যারাগ্রাফ বা বিশ্লেষণধর্মী কিছু লেখা আছে, ওগুলোর ক্ষেত্রে টাইমটা একটু বাড়াই দিলেন। কিন্তু প্রত্যেকের সময় পায় কিন্তু 1 মিনিট করে। বুঝে গেছে? এর মধ্য থেকে যে সময়টা, কোনো একটা প্রশ্নের মধ্য থেকে যে সময়টা বাঁচবে, ওই সময়টা ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রে যে প্রশ্নটা আপনার একটু ব্রড বা একটু ওই প্রশ্নের ক্ষেত্রে আপনি কাটাতে পারেন। টাইম ম্যানেজমেন্টের মূল কথা হলো 1 মিনিট 1 মার্ক। এই সূত্র যদি আপনি মাইনে চলেন এবং পাশাপাশি আপনার যদি বুদ্ধিটা কাটান, তাহলে কিন্তু এখানে হয়ে গেল। আর একটা বিষয়, সেটা হলো যে দেখেন, আমরা অনেক সময় পরীক্ষার হলের মধ্যে রিটেন যে সাইডটা, এখানে দেখা যাইতেছে যে প্যারাগ্রাফ লিখতে বলছে, কিন্তু জায়গা দিছে হলো 4 ভাগের 1 ভাগ, 1 পেজের 4 ভাগের 1 ভাগ, অথবা 1 পেজের অর্ধেক দিছে, 10টা বাক্য লিখতে বলছে। তাই দেখেন, একটা কথা হলো কি ভাই, 10টা বাক্য লিখতে বলছে, আপনি কি 10টা বাক্যই লিখতে হবে? কোনো ক্রমে যদি আপনি 6টা বা 7টা লিখতে পারলেন না, আপনি কি কোনো মার্কস দেবে না? দেবে। কেন দেবে না? আপনি পূর্ণাঙ্গ লিখতে পারেন নাই, তার মানে এটা কি পূর্ণাঙ্গ লিখতে হবে এরকম তো কোনো চুক্তি নিয়ে যান নাই আপনি। অর্থাৎ আপনি একটা স্মার্ট রাইটিংস ডেলিভারি দেওয়ার জন্য এখানে কিন্তু বসেছেন।
আর এখানে সবচেয়ে বড় কথা হলো দেখা গেল আপনার ভাব সম্প্রসারণ আসলো, এখন এই ভাব সম্প্রসারণ অথবা আপনার দেখা গেল সারমর্ম আসলো, এই সারমর্ম লেখার সময় আপনি দেখা যাইতেছে যে ওইখানে যে জায়গাটা দেওয়া আছে লিখতে লিখতে ওই জায়গায় আপনার ফের পাইতেছে না, অথচ আপনি যদি ওই জায়গার মধ্যে ওই জায়গার অর্ধেক জায়গাও আপনি পূরণ করে স্মার্ট দুইটা বাক্য লিখে দেন, সেখান থেকে কিন্তু আপনার মার্ক আছে। অর্থাৎ যা লিখবেন স্বচ্ছ এবং সুন্দর যাতে বুঝতে পারে, বানান যাতে কাটা না যায়, আপনি যাই লেখেন যেমন মনে করেন যে আপনি দেখা গেল এরকম একটা কিছু আসলো, নিন্দুকের বাসে আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মনে ভুলতে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পিছে পিছে। এই যে আপনি মনে করেন যে এটা ধরেন আপনার সারমর্ম আসছে, সব আপনি বসছেন, বোঝার পরে এখানে আপনি দুইটা বাক্য লিখে দিয়েছেন যে যে নিন্দুক সেই কিন্তু প্রকৃত বন্ধু, কারণ তার জন্যই আমি সব সময় সজাগ এবং সচেতন থাকি, অন্যায় থেকে বিরত থাকি, নিজেকে রক্ষা করি, এভাবেই আমার জীবন পরিচালিত হচ্ছে। আপনি আপনার মতো করে যদি এতটুকু লিখে দেন, কিন্তু আপনার ওইখানে ফিল আপ করতে হবে, পুরো একটা লিখতে হবে, এমনও কিছু না আপনি জায়গা পাইতেছেন জায়গা পাচ্ছেন না, এমনও কিছু না। অর্থাৎ এখানে স্মার্ট রাইটিং এই 40টা, এই যে 40 মার্কের জন্য 40টা বাক্য যদি আপনার পারফেক্ট হয়, অর্থাৎ পুরো রাইটিংস এর ভিতরে, তাহলেও আপনি দেখবেন যে 25-30 মার্কস কিন্তু আপনি পাই গেছেন। তো এই যে ব্যাপারগুলো আর যদি আপনি সুন্দর করে লিখতে পারেন, আপনার এখানে মার্কস কাটা যাওয়ার কিন্তু কোনো অপশন নাই। তাই আপনি চাইলে অনেক ভালো করতে পারেন, অনেক ভালো করতে পারেন, অবশ্যই কোনো চাপ নেবেন না, আবারও বলছি কোনো চাপ নেবেন না, চাপ নেওয়ার কিছু নাই, কারণ আমরা বা আশেপাশে যারা আছে, বাংলাদেশ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আপনার মা বাবা সহ বাংলাদেশের পুরো পরিবেশটাই আপনাকে সহযোগিতা করার জন্য দণ্ডায়মান আপনার পাশে, আপনি কেন চাপ নেবেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।